আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের আজকের অনুষ্ঠান জ্ঞান বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্য দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানটির মাধ্যমে মুসলিমদের জ্ঞান বিজ্ঞানে অবদানের ক্ষেত্রে যে সোনালী যুগ সেই যুগটাকে তুলে ধরার চেষ্টা করব এবং সেই যুগে যারা বিশেষ কন্ট্রিবিউশন বা অবদান রেখেছেন জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায় সেগুলোকে আমরা তুলে আনার চেষ্টা করব এবং সে পরিপ্রেক্ষিতে বর্তমান বিশ্বে আমরা মুসলিমরা কীভাবে আবারও জ্ঞান বিজ্ঞানে তদ্রূপভাবে কন্ট্রিবিউশন বা অবদান রাখতে পারি সে ধরনের দিক নির্দেশনা আমরা পাওয়ার চেষ্টা করব। এই দিক নির্দেশনা পাওয়া এবং সে সম্পর্কে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, সবার প্রিয় মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম এবং দর্শক সবাইকে আমি ধন্যবাদ। যে আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা বিশিষ্ট বিজ্ঞানী এবং মুসলিম ব্যক্তিত্ব দার্শনিক ইবনে সিনা সম্পর্কে আলোচনা করব এবং ইবনে সিনার জীবনী তুলে ধরা এবং ইবনে সিনা হয়ে ওঠার গল্প এবং তার থেকে আমাদের কী ধরনের ইন্সপিরেশন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগেই শুরুতে আমরা একটি তথ্যচিত্র তার জীবনীর উপরে দেখতে চাই। মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা চিকিৎসক, গণিতজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানী এবং দার্শনিক ইবনে সিনার পুরো নাম আবু আলী হুসাইন ইবনে সিনা। পশ্চিমা বিশ্বে তিনি আভিসেনা নামে পরিচিত। তিনি উজবেকিস্তানের আফসানা নামক স্থানে 980 সালে জন্মগ্রহণ করেন। আরবি পঞ্জিকা অনুসারে 370 হিজরিতে তার জন্ম। তার মাতার নাম সিতারা এবং পিতার নাম আবদুল্লাহ। ইবনে সিনার পিতা বুখারার সম্রাটের অধীনে চাকরি করতেন। তার মাতৃভাষা ছিল ফার্সি। মেধাবী ইবনে সিনা মাত্র 10 বছর বয়সে সমগ্র কোরআন মুখস্থ করেন। এক মেওয়া বিক্রেতার কাছ থেকে তিনি ভারতীয় গণিত শাস্ত্রে দক্ষতা অর্জন করেন। সে সময়ের অন্যতম জ্ঞানী আল নাতেলির কাছে জ্যামিতি, ন্যায়শাস্ত্র, ফিকাহ ও জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেন। পরবর্তীকালে সিনার শিক্ষক হিসেবে আরও দুজন নিযুক্ত হন, ইব্রাহিম ও মাহমুদ মাসাহ। পরবর্তী সময়ে শিক্ষক হিসেবে ইবনে সিনার খ্যাতি ছড়িয়ে যায়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা তার কাছে পাঠ গ্রহণের জন্য আসতে থাকে। বুখারার বাদশাহ নুহ বিন মনসুরের ঋদ্ধ গ্রন্থাগারে পাঠ গ্রহণের মাধ্যমে তিনি নিজের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করেন। পিতার মৃত্যুর পর বুখারার সম্রাটের দরবারে তার চাকরি হয়। সম্রাট শাসিত অঞ্চল ট্রান্স অক্সিনিয়ায় বিদ্রোহ হলে তা দমন করতে তিনি ব্যর্থ হন। তাই সম্রাটের দরবারে চাকরি ছেড়ে জ্ঞানার্জনের পথে নামেন। গজনির সুলতান মাহমুদ তাকে রাজদরবারে সভাসদ হিসেবে চেয়েছিলেন। ইবনে সিনা তার সভাসদ হওয়ার চেয়ে জ্ঞান অর্জন ও বিতরণ করতে আগ্রহী ছিলেন। হামাদানের প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু রাজনীতির কুটিল পথ সম্পর্কে অজ্ঞতার কারণে তিনি এই পদে থাকতে পারেননি। মধ্যযুগের জ্ঞান বিজ্ঞানের ভিত্তি তৈরিতে তিনি অবদান রেখেছেন। তার রচিত চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ কানুন ফিত্তেব্য 19 শতক পর্যন্ত বিশ্বের বিভিন্ন চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য ছিল। তিনি 1205 সালে এটি সমাপ্ত করেন। আরবি ভাষায় রচিত এই গ্রন্থ পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। ইরানের প্রাচীন শহর হামাদানে তিনি চিকিৎসা সেবার মাধ্যমে জীবিকা উপার্জন করেন। একই সঙ্গে অধিবিদ্যা, ধর্মতত্ত্ব ও দর্শনের মৌলিক বিষয়ে তিনি গবেষণা করেন। রচিত হয় তার বিখ্যাত দার্শনিক গ্রন্থ কিতাবুশ শিফা। হামাদানে তিনি 9 বছর ছিলেন। এরপরে তিনি ইস্পাহানে চলে যান। ইস্পাহানে 13 বছর থাকা অবস্থায় রচনা করেন তার উল্লেখযোগ্য বই আল ইশারাত। ইবনে সিনা স্রষ্টার অস্তিত্বের পক্ষে একটি যুক্তি তৈরি করেছিলেন, যা বুরহান আল সিদ্দিকিন নামে পরিচিত। এই যুক্তি অনুসারে অস্তিত্বহীন সত্তাও বিদ্যমান। হামাদানের যুদ্ধ শিবিরে অবস্থানকালে ইবনে সিনা 1037 সালে মৃত্যুবরণ করেন। স্যার, আমরা তো তথ্যচিত্র দেখলাম এবং ইবনে সিনা মিডিয়েভেল মধ্যযুগের যে কন্ট্রিবিউশন মুসলিমদের ছিল তার মধ্যে অন্যতম একজন মুসলিম ব্যক্তিত্ব, বিজ্ঞানী, দার্শনিক ইবনে সিনা। এই ইবনে সিনা হয়ে ওঠার গল্পটা কেমন ছিল বলে আপনি মনে করেন স্যার? আমরা জানি যে আজকের যুগটাকে বলা হয় বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ। আজকের পৃথিবী উন্নত হয়েছে কারণ হচ্ছে বিজ্ঞান এবং পরবর্তী বা সেটাকে প্রযুক্তিতে কনভার্ট করার জন্য। আমি ইবনে সিনার উপর আলোচনা করার পূর্বে যেহেতু তথ্যচিত্রে তার জীবন সম্পর্কে দেখানো হয়েছে, তার আগে কিছুটা বলতে যাই যে ইসলাম কিভাবে বিজ্ঞানকে উৎসাহিত করেছে, আমরা কি করেছি। সব প্রশ্ন যে আপনাদের মুসলমানদের কী অবদান ছিল, এটা তো সব তো ওয়েস্টার্ন কান্ট্রিজ তারা করেছে, ইউরোপীয়রা করেছে, আমেরিকানরা করেছে। কিন্তু আমাদের জানতে হবে যে বিজ্ঞানের যে ভিত্তি, যে ভিত্তির উপর দাঁড়িয়ে বিজ্ঞান
ইউরোপের রেনেসাঁর জন্ম হয়েছে। তার আগে মুসলমানদের যে কন্ট্রিবিউশন ছিল এটা অনেকে জানে না। আজকাল তরুণ মুসলিম প্রজন্ম জানেই না যে মুসলমানরা কী করেছে। কোরআনের মধ্যে অনেকগুলি ভার্সেস রয়েছে যেগুলো রিলেভেন্ট টু সায়েন্স। কোরআন বিজ্ঞানের গ্রন্থ নয়, কিন্তু কোরআন বিজ্ঞানকে বিজ্ঞান মনস্ক হওয়ার জন্য আমাদেরকে ইন্সপায়ার করেছে। এটা সবচেয়ে বড় জিনিস। বিজ্ঞানের ছত্তরে প্রায় 10% ভার্সেস, 600-র উপর ভার্সেস রয়েছে এগুলো রিলেটেড টু ডাইরেক্ট সায়েন্স। মিনিং হচ্ছে আমাদেরকে গবেষণা করতে বলা হয়েছে। এবং ইন্টারেস্টিংলি কোরআন মহাগ্রন্থ, কোরআনে 502 জায়গায় 502 প্লেসেস মাইন্ডকে ব্যবহার করতে বলা হয়েছে, উইজডমকে ব্যবহার করতে বলা হয়েছে, কন্টেমপ্লেশন ব্যবহার করতে বলা হয়েছে, ইনসাইট ব্যবহার করা, ইন মিনিং দ্যাট আমাকে চিন্তা করতে বলা হয়েছে। মানুষ চিন্তাশীল জীব, আল্লাহ তাআলা মানুষকে ব্রেন দিয়েছে, চিন্তা করতে পারে। সেই ক্ষমতার কাজে লাগানোর জন্য বিজ্ঞান আমাদেরকে বলেছে, আল্লাহ কোরআন শরীফে বলেছে তোমরা দেখো, তোমার মহাকাশ দেখো, আবার দেখো, স্টাডি করো। তার মানে হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে কোরআন ইন্সপায়ার্স। কোরআন আমাদেরকে উৎসাহিত করেছে ফর ডুইং রিসার্চ। আমরা যখন বিজ্ঞানের কথা বলবো তখন বিজ্ঞানের ভিত্তিটা হয়েছে, প্রথমে ছিল গ্রিক সিভিলাইজেশন। গ্রিক সিভিলাইজেশন হচ্ছে 8th century BC। এই সময় ছিল গ্রিক সিভিলাইজেশন, বিজ্ঞানের একটু অনেক বড় বড় সায়েন্টিস্ট এসছে। তারপর চলে আসছে রোমানরা আসছে 35 BC থেকে শুরু করে। রোমান এম্পায়ারের ফল হয়েছে মুসলমানদের হাতে 1453। রোমান এম্পায়ারের সমসাময়িক সময় কিন্তু মুসলমান যখন 8th থেকে সেঞ্চুরি আসলো তখন রোমান সভ্যতা প্রিভেল করছিল। কিন্তু মুসলিম সায়েন্টিস্ট যে করেছে, যেহেতু তারা দেয়ার ইন্টারেস্টেড ইন্সপায়ার্ড বাই দ্য কোরআন, তারা সেখানে জ্ঞান বিজ্ঞানে গবেষণা করেছে। আল হাকাম যেটা বলছে সেখানে গবেষণা করেছে। তাদের অনেক বড় বড় সায়েন্টিস্ট এবং বিজ্ঞানের বিভিন্ন শাখা। এবং স্যার আমরা এই আপনার আলোচনার প্রসঙ্গে কয়েকটা বিষয় উঠে এসেছে, আমরা এই বিষয়গুলো নিয়ে আসবো। স্যার আপনি বলছিলেন যে কোরআনে জ্ঞান বিজ্ঞানের চর্চার কথা বারবার বলা হয়েছে এবং 502 বার বলা হয়েছে, অর্থাৎ এটা অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আগে আমি যেটা বলছিলাম তার রেশ ধরে আরেকটু কথা বলতে চাই, সেটা হচ্ছে মানে কোরআনে বিজ্ঞানের কথা বলেছে। কোরআন আমাদের উৎসাহিত করেছে সৃষ্টি জগৎ সম্পর্কে জানার জন্য, প্রকৃতিকে জানার জন্য, নিজেকে জানার জন্য কোরআন এগুলি উল্লেখ করেছে। এবং কোরআন সবচেয়ে বড় কথা হচ্ছে কোরআন বিজ্ঞান মনস্ক তৈরি করেছে। সেইটাই পরবর্তী বছর মুসলিম রুলারদেরকে উৎসাহিত করেছে। তাদের প্রেক্ষিতে বড় বড় বিজ্ঞানীদের, বড় বড় দার্শনিকদের উত্থান হয়েছিল। মুসলিম সেই প্রায় 700 বছরের ইতিহাসের মধ্যে অনেক বড় বড় সায়েন্টিস্ট, দার্শনিকদের উত্থান হয়েছে। তার মধ্যে ইবনে সিনা একটা অন্যতম। অরিজিনাল হি ওয়াজ বর্ন ইন ইরান। ইরানের তো অনেক বড় বিরাট সাম্রাজ্য ছিল তাদের, এবং সেখান থেকে তার উৎপত্তি। এবং তিনি কোরআন হাফেজ ছিল। এবং আমাদের আরও কয়েকজন বড় বড় বিজ্ঞানী যারা ছিল পরবর্তী সবাই দেখা যাচ্ছে প্রাথমিক জীবনে তারা ধর্ম শিক্ষা করেছে। তো এইটা একটা ভেরি মাচ রিলিভেন্ট, যে আমরা মনে করি আজকাল আমরা হাফেজে কোরআন করতে গেলে আমাদের ধারণা যে আমরা বিজ্ঞান শিক্ষা করতে পারবো না, আমরা বোধহয় ডাক্তার হতে পারবো না, আমরা ইঞ্জিনিয়ার হতে পারবো না। ইজ রং। আমি মনে করি বরং আমাদের সবাইকে হাফেজে কোরআন ছোট অবস্থায় দেওয়া উচিত। অতএব তিনি হাফেজে কোরআন ছিলেন। পরবর্তী পর্যায়ে তিনি তার ওস্তাদদের শিখেছেন। যে মানে আমাদের জানতে হবে যে ইবনে সিনা তো সেই সময়ের সিস্টেমটা উনি এডুকেশন শিখেছেন। আজকাল সিস্টেমও তো পড়াশোনা হয়, এখন বড় ওস্তাদদের দিয়ে পড়াশোনা শিখিয়েছেন। এবং তিনি কিন্তু আবিসেনা, ইবনে সিনা বলে কোনো নাম আমরা গুগল সার্চ করলে পাবো না। তো এটা আমি ইচ্ছাকৃত ভুলে আমি বলবো, কারণ তারা নিয়ম হচ্ছে একটা যে গ্রিক নামও রাখে, ভিতরে ইংলিশ রাখতে পারতো, আরবিক রাখতে পারতো। এখন কিন্তু গুগল সেগুলো আছে। আবিসেনা দিলে ইবনে সিনা একটু লাগবে, মানে অরিজিনাল নামটা তো পার্সিয়ান ইবনে সিনা, তো ইবনে সিনা রাখতে পারতো। ইবনে সিনা ডাক্তার ছিল, বড় বড় সার্জন ছিল, মুসলিম সার্জন, যারা তখন মানে সার্জারি করতে পারতো সেই সময়। সেগুলিকে আমাদের সামনে থেকে সরিয়ে নেওয়ার জন্য এটা চক্রান্ত না বললেও আমি বলবো যারা ইউরোপীয় সভ্যতা, আমি বলছি ইউরোপের রেনেসাঁর পরে যখন সভ্যতা তাদের কাছে গেল, বিজ্ঞান তাদের কাছে গিয়েছে, এখন আমাদের সমস্ত প্রজন্মকে, বিশেষ করে মুসলিম তো এখন প্রায় 2 বিলিয়ন মুসলিম রয়েছে, অত মুসলিম প্রজন্মকে আমাদের ভুলিয়ে রাখার চেষ্টা করেছে, আমাদের কন্ট্রিবিউশন ছিল না। সেই জন্য সবগুলি নামকে তারা তাদের কারণে উচ্চারণ করেছে, কিন্তু তারা অরিজিনাল নামটা রাখতে পারত। সেই সময়ে যারা বিজ্ঞানী ছিল 8, 9, 10, 11, 12 মোট সায়েন্টিস্ট তো বলতে মুসলমানরা ছিল। আমি তো এক কথা বলেছি, গ্রিক সিভিলাইজেশন তো গন বিফোর দ্য বিসি, 135 BC হচ্ছে অলরেডি গ্রিক শেষ। তারপর আছে রোমান। তো রোমানের সঙ্গে মুসলমানদের ওভারল্যাপিং হয়েছে সময়টা, কারণ রোমান সভ্যতার জন্ম হচ্ছে 135 BC, শেষ হয়েছে 1450 মুসলমানদের হাতে পতন হয়েছে। এই প্রায় 1000 প্রায় 1413-1400 বছর ছিল। আর সমসাময়িক হচ্ছে মুসলমানরা আসছে। মুসলমানরা গিয়ে তাদের থেকে ট্রান্সলেট করেছে। গ্রিকদের থেকে গ্রিক ল্যাঙ্গুয়েজ ছিল, ল্যাটিন ছিল, তারপর রোমানদের ছিল, সেটা ট্রান্সলেট করেছে, সমৃদ্ধ করেছে। ওই যে ইসলাম যেহেতু কুপমণ্ডকত নয়, ইসলামের মধ্যে গ্রেটনেস আমাদের মুসলিম সায়েন্টিস্টরা শিখেছে,
তারা সেটাকে ট্রান্সলেট করে সেখান থেকে আরো সমৃদ্ধ করেছে। এবং স্যার যেটা বলা হয় যে মুসলিমরা যদি ওই ট্রান্সলেট করে আরবিকে না নিয়ে আসতো তাহলে হয়তো আগের সভ্যতাটাই হয়তো আমাদের কাছে পৌঁছাতো না। ঠিক, এবং ইভেন ইন্ডিয়ান যে গিয়েছিল ভারতবর্ষে যে গণিত টণিত ছিল সেগুলো নিয়েও তারা সেখানে আপনি ইউজ করা হয়েছে। এবং স্যার ইবনে সিনা একটা বিশ্বকোষ তৈরি করেছিলেন, এটা একটা গ্রেট মানে কন্ট্রিবিউশন ছিল। তখন যারা বড় বড় সায়েন্টিস্ট, আমি তো আবার বলছি সায়েন্টিস্ট বলতে মূলত মুসলমানরা যখন চীনে চলে আসলো 8th সেঞ্চুরি থেকে, আর পৃথিবীর কোনো সায়েন্টিস্টের নাম পৃথিবীতে একমাত্র তারা উদ্ভাসিত করেছে। একজন বড় আমেরিকান রাইটার লিখেছে যে নোবেল প্রাইজ প্রচলন থাকতো সেই সময়, আমি গুগলস থেকে পড়েছি, নাম মনে নাই তার, বড় একজন, উনি বলছে নোবেল পুরস্কার যদি তখন প্রচলন থাকতো পৃথিবীর সব নোবেল পুরস্কারগুলি মুসলিমরা পেত, আইদার স্প্যানিশ সায়েন্টিস্ট বা মুরস অথবা বাগদাদ। আল হাকামটা কিন্তু আমার ধারণা কম আসছে, যদিও ওনারা তো ইবনে সিনা এবং আরো কয়েকজন বড় সায়েন্টিস্ট ওই এলাকা থেকে আসছে, কিন্তু স্পেনিশদের কন্ট্রিবিউশনটা সবচেয়ে বেশি। এবং বিশেষ করে স্পেনের যে কর্ডোবা কেন্দ্রিক স্ট্যানলি লেনপুল যে বইটা লিখেছেন সেখানে উনি অনেক বেশি বিস্তারিত লিখেছেন। আর বাগদাদের উপর আমার মনে হচ্ছে, আমি জানি না অবশ্য, অনেক কম লেখা হয়েছে, কারণ অনেক রেস্টোর করার পর তাদের তো কিছু ছিল না। স্যার আপনি কর্ডোবার কথা, স্পেনের কথা বলছিলেন, এবং সেক্ষেত্রে স্যার আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি ইতিহাসের দিকে, তাহলে আমরা দেখতে পাই এরকম যে সময়ে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করেছেন, এবং সে সময়ের একটা ট্রেন্ড এরকম ছিল যে মানে দেশের বা রাজ্যের বা বিশ্বের বড় বড় ইসলামিক ব্যক্তিত্ব বা পণ্ডিত ব্যক্তিদেরকে রাজ্য সভায় এনে তাদেরকে পেট্রোনাইজ করা হতো, স্পন্সর করা হতো। শুধু স্পেন নয়, ইবনে সিনা যে বিজ্ঞানী, তিনি তো হাফেজে কোরআন ছিল, পরবর্তী পর্যায়ে অনেকগুলি বিষয়ের উপর তার পাণ্ডিত্য ছিল। একটা যে মনে রাখতে হবে, সেই সময়ের বিজ্ঞানীদের এইটা, তারা নন মুসলিম বিজ্ঞানীদের সংখ্যা কম। ওই পিরিয়ডে তো মুসলিম যখন উত্থান হয়েছে ওই সময় পৃথিবীতে অন্য কোনো এটা সবগুলো নিষ্প্রভ হয়ে গেছে। ইসলামের বিজ্ঞানের সূর্যের সামনে পৃথিবীর সব চোখগুলো ম্লান হয়ে গেছে। আমরা যদি চাইনিজ ধরি, তারপর যদি আমরা নর্থ আমেরিকান কান্ট্রি ধরি, তখন তো ছিলই না কিছু। সাউথ আমেরিকান কান্ট্রি যদি ব্রাজিল থেকে ধরি, আমরা কোনো রেফারেন্স নেই। অতএব মূল সভ্যতা আসছে বিজ্ঞান ইউরোপিয়ান সভ্যতা। ইউরোপিয়ান সভ্যতাকে কেরা এনলাইটেন করেছে? মুসলিমরা। অতএব যে পিরিয়ডের কথা বলছে সেই পিরিয়ডের পৃথিবী মুসলমান, সেই অবদানের কথা এটা অনস্বীকার্য, ইতিহাস কখনো ভুলতে পারবে না। তো সেই ঐতিহ্যের কথা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শক শ্রোতাদের কাছে মুসলিম ঐতিহ্য তুলে ধরতে চাই। কর্ডোবার মসজিদ। স্পেনের কর্ডোবার এই স্থাপনাটি ইউরোপের অন্যতম বৃহত্তম মসজিদ। 1984 সালে ইউনেস্কো কর্ডোবার মসজিদ ক্যাথেড্রালকে বিশ্ব ঐতিহ্য হিসেবে নিবন্ধন করেছে। মসজিদে কর্ডোবা বা কর্ডোবা মসজিদ মুসলমানদের অধীনে থাকা দীর্ঘ 700 বছরের পুরাতন একটি মসজিদ, যা পরবর্তীতে গির্জায় রূপান্তরিত করা হয়। 784 সালে খলিফা আব্দুর রহমানের আমলে তৎকালীন রাজধানী কর্ডোবায় ঐতিহাসিক মসজিদটি নির্মিত হয়। এটি 10ম শতাব্দীর শেষ অবধি আব্দুর রহমানের উত্তরসূরিদের অধীনে একাধিকবার প্রসারিত হয়েছিল। সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজনগুলির মধ্যে তৃতীয় আব্দুর রহমান একটি মিনার যুক্ত করেছিলেন এবং তার পুত্র দ্বিতীয় হাকাম একটি সজ্জিত নতুন মেহরাব এবং মাকসুরা বিভাগ যুক্ত করেছিলেন। মুসলমান শাসকেরা এশিয়া, ইউরোপ ও আফ্রিকা এই মসজিদে বসেই শাসন করতেন। মসজিদটি শরিয়া আইন ও সালিশের কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হতো। সে সময় ইউরোপিয়ানরা এখান থেকে শিক্ষা নিয়ে দেশে গিয়ে গর্ব করতেন। এই মসজিদে তাফসিরে কুরতুবী রচয়িতা কুরতুবীর তাফসির চলত। আন্দুলুসির দরস হতো। ইবনে হাজাম জাহেরির ফিকহি প্রবন্ধ পাঠ করা হতো। ইবনে আরাবি তাসাউফের সূক্ষ্ম ও জটিল বিষয় বর্ণনা করতেন এবং বাকি ইবনে মাখালাদের মতো ব্যক্তিত্ব এখানে বসে হাদিস বর্ণনা করতেন। 1236 সালে ক্যাসেলের রাজা তৃতীয় ফার্ডিনান্ড ও রানী ইসাবেলা মুসলমানদের নির্বিচারে হত্যা করে স্পেন দখল করে নেয়। তারা মসজিদটিকে রোমান ক্যাথলিক গির্জায় রূপান্তরিত করে। তারপর থেকে এখানে মুসলমানরা নামাজ পড়তে পারতেন না। রোমানরা খ্রিস্টপূর্ব 206 সালে কর্ডোবা দখল করেছিল। সে সময় স্থাপনা নির্মাণ করে শাসকরা। 6ষ্ঠ শতাব্দীতে রোমান সাম্রাজ্যের পতন হয়। 10ম শতাব্দীতে এটি মুসলিম শাসকদের হাতে বিশ্বের অন্যতম উন্নত শহর হিসেবে পরিচিতি পায়। এখানে বিশাল গ্রন্থাগার ছিল, আর ছিল প্রায় 300টি মসজিদ। একই সঙ্গে ছিল নান্দনিক স্থাপনার প্রশাসনিক ভবন। 1236 সালের পর শহরটিকে ঘিরে গির্জা, প্রাসাদ ও দুর্গ নির্মিত হয়। তবে সে সময়ে এটি রাজনৈতিক গুরুত্ব হারায়। বর্তমানে এই মসজিদের চারপাশে ভবন ও সরু বাঁকানো রাস্তা রয়েছে। পুরাতন শহরের অন্য নিদর্শনগুলির মধ্যে রয়েছে পূর্ব ভিসিগোথ প্রাসাদের অবশিষ্টাংশে নির্মিত এপিস্কোপাল প্রাসাদ,
এবং বর্তমানে ডায়াসেশন ফাইন আর্টস মিউজিয়াম। স্যার, আপনি বলছিলেন যে সেখানকার সভ্যতার বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কথা বলছিলেন। এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কতটা যৌক্তিকতা বা দরকার আছে বলে আপনি মনে করেন? অফকোর্স ইবনে সিনা যেহেতু স্পেনের অংশ নয়, স্পেন ছিল ওটা আন্দালুসিয়া বলা হতো, উনি ছিল এখানে ইরান এবং সেই সময় উজবেকিস্তান ছিল রাশিয়া পুরা অংশ, বিশেষ করে ইরানের তার বেসিক্যালি ইরানিয়ান বোখারাতে তার জন্ম। মানুষ বাঁচছে তো মাত্র 57 বছরের বয়স, 57 বছর বয়সে তার কন্ট্রিবিউশন। তখন ওখানে যে গজনী মাহমুদ ছিল আফগানিস্তানে, তার সম্পর্ক তারা অনেকে অনেক সাপোর্ট দিয়েছে। বিজ্ঞান মানে তো মুসলমান, এক কথা শেষ। আজকে যেমন বিজ্ঞান বলতে আমরা বলছি ইউরোপ, বিজ্ঞান বলতে আমরা বোঝাচ্ছি আমেরিকা। ইউরোপ আমেরিকা ছাড়া তো বিজ্ঞানের তাদের থেকে লোকজন গিয়েছে। আমরা বিজ্ঞানের কথা যখন আমাদের কাউকে জিজ্ঞাসা করি বিজ্ঞান মানে কি, বিজ্ঞানের উৎকর্ষ কোথায়, ইউরোপ আমেরিকা কানাডা, এগুলো সব তো তাদের অংশ। সেই সময়ের একটা যুব প্রজন্ম কাউকে জিজ্ঞাসা করতাম যে জানতো যে বিজ্ঞান কোথায় হচ্ছে, মুসলমান করতেছে। বিজ্ঞানী কারা? মুসলমান। সায়েন্টিস্ট কারা? মুসলমান। চিকিৎসকবিদ কারা? মুসলমান। অতএব উনিও একজন মুসলিম বড় সায়েন্টিস্ট, ওয়ার্ল্ড ফেমাস সায়েন্টিস্ট ছিল ইবনে সিনা। হি ওয়াজ অলসো সাপোর্টেড বাই দ্য রুলার্স। আমাদের একটা কথা মনে রাখতে হবে, আগে প্রথমে বলেছি যেহেতু কোরআন এটাকে উৎসাহিত করেছে, কোরআন কখনো বিজ্ঞানকে বিজ্ঞান মনস্ক হতে বলেছে, বিজ্ঞান উৎসাহিত করতে, বিজ্ঞান নিয়ে অত বাধা তো প্রশ্ন আসে না। সেই জন্য প্রত্যেক মুসলিম রুলাররা তারা বিজ্ঞানীদেরকে সাপোর্ট দিয়েছে এবং সেম সাপোর্টটা ইবনে সিনা পেয়েছে। সেম সাপোর্টটা আমাদের যারা স্পেনিশ কর্ডোবা ছিল তারাও দিয়েছে। ওনার মেইন কন্ট্রিবিউশন ছিল, উনি ফিলোসফার ছিল। একটা কথা ওই বলতে গিয়ে আবার মিস করেছি, ওই সময়ের বিজ্ঞানীগুলি আসলে শুধু একটা স্পেসিফিক, কারণ তখন তো বিজ্ঞানের এইভাবে এত বেশি ব্রাঞ্চিং হয়নি। অথবা তখনকার বিজ্ঞানী যারা ছিল, বিজ্ঞানী বলতে আমি তখনকার মুসলমান বুঝতে হবে। আমি যখন যে সময় মেডিভেল টাইম, বিজ্ঞান মানে মুসলমান, বিজ্ঞান ছাড়া ওয়ার্ল্ডে কোনো আর বিজ্ঞানী ছিল না। বিজ্ঞানী বলতে ঘুরতে গেলে তাদের কথা বলতে হবে। অর্থাৎ তারা এক এক কোনো ফিলোসফার ছিল, দার্শনিক ছিল, তারা ধর্ম শিক্ষা গ্রহণ করেছে, তারা তাদের বিভিন্ন ফিল্ডে, কেউ অ্যাস্ট্রোলজির উপর কাজ করেছে, আবার এট দ্য সেম টাইম অঙ্কের উপর কাজ করেছে, আবার এট দ্য সেম টাইম তারা আবার মেডিকেল সায়েন্সে কাজ করেছে। কিন্তু কোনো জায়গায় বেশি বিশেষজ্ঞ। ইবনে সিনা বেশি খ্যাতি লাভ করেছে, তার কিতাব তিব যেটা বই বের করেছে, ওইটাকে সম্ভবত 700 ইয়ার্স রেফারেন্স ব্যবহার করা হয়েছিল এই বইটা। এবং তুমি যে কথা বললা সেটা হচ্ছে সেই সময় উনি রাজাদের গভর্নর ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, তাদেরকে সহযোগিতা করেছে, তাদের চিকিৎসা করেছে, কিন্তু বেনিফিট নেই। সত্যিকার অর্থে বিজ্ঞান চর্চা করে বড় বড় বিজ্ঞান, তা পয়সার জন্য কেউ আসলে বিজ্ঞান চর্চা করে, এটা বিজ্ঞানীদের একটা মেন্টালিটি। এবং তারা প্রতিকৃত ইবনে সিনা থেকে শুরু করে বড় বড় যারা ছিল, তারা রাষ্ট্রীয় কোনো রকম সুযোগ সুবিধা গ্রহণ করে নেই, তারা বিজ্ঞান গ্রন্থের ব্যবহার করতে, লাইব্রেরি। স্যার, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা আজকে আলোচনা শুনছিলাম বিশিষ্ট বিজ্ঞানী ইবনে সিনার উপরে। আমরা ইবনে সিনা সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনা আমরা শুনলাম এবং কিভাবে একজন ইবনে সিনা হয়ে উঠলো সেটি আমরা জানতে পারলাম। যদি আমরা ইবনে সিনা হতে চাই কি করতে হবে সেটিও আমরা শেষ পর্যায়ে জানতে পারলাম। ইবনে সিনা, যাকে ফাদার অফ মডার্ন মেডিকেল সায়েন্স বলা হয়, আমরা চাই আমাদের মাঝেও এরকম ইবনে সিনা আরও গড়ে উঠুক। সেই প্রত্যাশা নিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।